রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। সাধারণ গণিতের চ্যাপ্টার 1, যেটা আসলে বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে। বাস্তব সংখ্যা সম্পর্কে আমরা যদি জানতে চাই, প্রথমে আমাদের বাস্তব সংখ্যার সেট সম্পর্কে ভালোভাবে জানতে হবে। বাস্তব সংখ্যার সেট বলতে বাস্তব সংখ্যার মধ্যে কী কী সংখ্যা রয়েছে সেগুলো সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দরকার আমাদের। তো আমরা জানি যে প্রথমেই আমাদের যে সংখ্যা সম্পর্কে জানা প্রয়োজন সেটা হলো স্বাভাবিক সংখ্যা, যেটাকে ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারগুলো কোনগুলো? ন্যাচারাল নাম্বার সেটকে আমরা প্রকাশ করি যে এন দ্বারা। হ্যাঁ, এনটা লেখার পদ্ধতি তোমরা দেখেছো, যেটা কিন্তু বিশেষ পদ্ধতি রয়েছে। এইভাবে আমরা এন লিখে আমরা প্রকাশ করি। এটা হলো একটা সেট। কিসের সেট? ন্যাচারাল নাম্বারের সেট। তো এই সেটটা শুরু হয়েছে কই থেকে? শুরু হয়েছে 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত। এই সেটকে আমরা বলি ন্যাচারাল নাম্বারের সেট। যদি বলি যে এই সেটটা আসলে কিভাবে তৈরি হলো, তোমরা জানো যে আমাদের বাস্তব জীবনে সব কিছুই তৈরি হয়েছে একটা প্রসেসের মাধ্যমে। এটার যদি আমরা একটু ইতিহাস বলি, যখন মানব সভ্যতার একদম শুরুর দিকে ছিল, তখন কোনো কিছু গণনার জন্য সাধারণত এইরকম স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার ব্যবহার করা হতো। কোনো কিছু গণার জন্য তারা 1 বলতো, তারপরে 2টা হলে 2টা বলতো, 3টা হলে 3টা বলতো। এরকম যত সংখ্যা হতো, কোনো জিনিস যত সংখ্যা হতো তত সংখ্যায় এই ন্যাচারাল নাম্বার দিয়ে আসলে প্রকাশ করা যেত। হ্যাঁ, এখন এই ন্যাচারাল নাম্বারগুলোই আসলে কিন্তু প্রকৃতিতে স্থায়ী, এরাই কিন্তু প্রকৃতিতে বিদ্যমান সবচেয়ে বেশি। হ্যাঁ, এখন দেখো, যখন দেখলো যে ন্যাচারাল নাম্বারের পাশাপাশি আমাদের এমন কিছু জিনিসের প্রয়োজন যেগুলো আসলে বিয়োগ করার জন্য, যেমন 10টা পাখি রয়েছে, 10টা পাখি থেকে 3টা পাখি উড়ে গেল, তাহলে আমাদের 10 থেকে 3 বিয়োগ করার প্রয়োজন। তাহলে এই যে 3-এর যে বিপরীত সংখ্যা, বিপরীত জন যে দরকার, অর্থাৎ বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা, যেমন কি তোমরা এটা জানো, বিয়োগ মূলত কিন্তু একটা যোগ। কিসের যোগ? ঋণাত্মক সংখ্যার যোগ। তো এটা সমান সমান কিন্তু আমরা লিখতে পারি যে 7। তাহলে দেখো 10 থেকে 3 বাদ দিলে হয়ে যাচ্ছে 7। তাহলে এই যে ঋণাত্মক সংখ্যার প্রয়োজন অনুভব করা গেল, ন্যাচারাল নাম্বারের পাশাপাশি ঋণাত্মক সংখ্যার প্রয়োজন অনুভব করতে হলো। কারণ কি, আমরা বিয়োগ করতে চাচ্ছি, কোনো কিছু চলে যাচ্ছে একটা জায়গা থেকে, তাহলে আমাদের বিয়োগের প্রয়োজন হচ্ছে, আর বিয়োগগুলোই আসলে ঋণাত্মক সংখ্যা। তখন ঋণাত্মক সংখ্যার প্রয়োজন হলো। এই ঋণাত্মক সংখ্যারই একটা বিশেষ রূপ হচ্ছে, তুমি যদি 3 থেকে 3কে বাদ দাও তাহলে কত আসে বলো দেখি? 0। এই শূন্যটার সৃষ্টি হলো এই ঋণাত্মক সংখ্যা নিয়ে আসার পরে। প্রথমে আমরা ন্যাচারাল নাম্বারটা পাচ্ছি, ন্যাচারাল নাম্বার পরে এই ন্যাচারাল নাম্বারগুলোর আমরা নেগেটিভ ভার্সন পাইলাম। প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার 1, 2 এবং অসীম পর্যন্ত, আর প্রত্যেকের আবার নেগেটিভ সংখ্যাও পাইলাম, নেগেটিভ সংখ্যা পেতে থাকলাম। এখান থেকে আমরা যদি দেখি, প্রথম দুটো যদি বিয়োগ করি তাহলে আমাদের কি মান আসতেছে 0 আসতেছে। দ্বিতীয় দুটোর যদি বিয়োগ করি মান আসতেছে 0। তাহলে এই বিয়োগ করার ফলে আমাদের 0-র উৎপত্তি হলো। বুঝতে পেরেছ? তাহলে এখানে আমাদের যে নতুন করে আমরা যে সংখ্যাটা শিখব, সংখ্যার সেট, এটা হচ্ছে আমাদের হোল নাম্বার সেট। এই সেটটাকে আমরা শুরু হয় 0 থেকে শুরু করে অসীম পর্যন্ত। তাহলে দেখতে পাচ্ছ এই হোল নাম্বার সেটটা কিন্তু মূলত ন্যাচারাল নাম্বারের সাথে শুধুমাত্র একটা উপাদান যুক্ত হয়েছে, সেটা হলো কি বলো দেখি? 0। এই ন্যাচারাল নাম্বারের সাথে শুধুমাত্র একটা উপাদান যুক্ত হয়েছে, বুঝছো? তাহলেই হচ্ছে কি আমাদের কি হোল নাম্বার সেট। তাহলে দেখো, এই পুরোটাই কিন্তু ন্যাচারাল নাম্বার সেট। এই ন্যাচারাল নাম্বারের সাথে শুধু একটা সংখ্যা বেশি, সেটা হলো কি 0। তাহলে 0 থেকে অসীম পর্যন্ত যে সংখ্যাগুলো আমরা পাই, যে পূর্ণ সংখ্যাগুলো পাই, সেই পূর্ণ সংখ্যাকে আমরা বলতেছি কি বলো দেখি? হোল নাম্বার। এখন আসো, এখন হচ্ছে ইন্টিজার সংখ্যা। ইন্টিজার সংখ্যাগুলো যদি আমরা দেখি, ইন্টিজার নাম্বারগুলো আসলে কেমন? তোমাকে প্রথমেই আমি যে বিষয় বলছি, এই যে ন্যাচারাল নাম্বার
এবং ন্যাচারালের যে নেগেটিভ নাম্বারটা এবং শূন্য, এই তিনটা অংশ নিয়ে যে সংখ্যাটা আসলে গঠিত হচ্ছে, যে সেটটা গঠিত হচ্ছে, সেই সেটটাকে আমরা বলি আসলে পূর্ণ সংখ্যার সেট বা ইন্টিজার নাম্বার। দেখো এটাকে আমি একটা লাইন দ্বারা চিন্তা করতেছি। এই লাইনের ডান দিকে হচ্ছে পজিটিভ ইনফিনিটিভ মানে পজিটিভ অসীম, আর এইদিকে হচ্ছে নেগেটিভ অসীম। মাঝখানে একটা মধ্যবিন্দু নিয়ে এলাম হচ্ছে আমরা শূন্য। শূন্য থেকে শুরু করে আমরা এইদিকে পজিটিভ সংখ্যা নিচ্ছি, 1 2 3 4 এইভাবে চলতে থাকছে, যেগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। আবার স্বাভাবিক সংখ্যারই আবার বিপরীত সংখ্যা অর্থাৎ ঋণাত্মক সংখ্যাগুলো -1 -2 -3 এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকলো নেগেটিভ দিকে। তাহলে এই যে পুরো সংখ্যার সেট, দেখো এই পুরো সংখ্যাটাই কিন্তু হচ্ছে পূর্ণ সংখ্যা। এই সবগুলো সংখ্যাই কিন্তু পূর্ণ। পূর্ণ সংখ্যার মধ্যে কি নেগেটিভ সংখ্যা রয়েছে, পজিটিভ সংখ্যা রয়েছে এবং শূন্য রয়েছে। এই সবগুলো নিয়ে যে সেটটা তৈরি হয়েছে এটাকে বলি আমরা ইন্টিজার। ইন্টিজারকে প্রকাশ করা হয় এই যে জেড দ্বারা। জেডের কিন্তু লেখার পাশে বিশেষ একটা রূপ রয়েছে। এই যে জেড লেখার পরে তোমাকে এইভাবে একটা দাগ টেনে দিতে হবে, তাহলে এটাকে আমরা প্রকাশ করি আসলে পূর্ণ সংখ্যার সেট। এটা সমান সমান আমরা লিখতে পারি। তাহলে ডট 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 এদিকে নেগেটিভ ইনফিনিটিভ থেকে থেকে -3 -2 -1 0 1 2 3 ডট ডট ডট। এইভাবে দেখো এখানে পুরো পূর্ণ সংখ্যার রূপগুলো আমাদের চিহ্নিত করে দিলাম। বুঝতে পেরেছ? এই যে ডট 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 রেখেছি তার মানে হচ্ছে যে এটা অসীম পর্যন্ত বিস্তৃত পজিটিভ দিকে। আর এখানেও দেখো বাঁদিকে ডট 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 রেখেছি, এটার মানে কি এদিকে অসীম পর্যন্ত বিস্তৃত নেগেটিভ দিকে। তাহলে এই হলো আমাদের পূর্ণ সংখ্যার সেট। এখন আমি তোমাদেরকে এই পূর্ণ সংখ্যার সেটের পরে আমি তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যাচ্ছি। এই পূর্ণ সংখ্যার মধ্যে এই যে একটা আমরা নাম্বার লাইনটা আমরা তৈরি করেছি, এখানে 0 1 2 3 এইভাবে অসীম পর্যন্ত, একইভাবে নেগেটিভ দিকে এইভাবে অসীম পর্যন্ত চলমান। দেখো 0 এবং 1-এর মধ্যেও কিন্তু অনেক সংখ্যা রয়েছে। হ্যাঁ, এর মধ্যে কি কি সংখ্যা রয়েছে? এরা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা বাদ দিয়ে আমরা যে সংখ্যাগুলো পাই সেগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। সেগুলো হচ্ছে আমাদের কি বলো দেখি, ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমাদের সংখ্যাকে আমরা এখন একটু চিত্রের মাধ্যমে দেখি। প্রথমে যদি আমরা দেখি সেটা আমরা দেখতে পারবো পূর্ণ সংখ্যাটা আমরা চিনলাম, কিন্তু পূর্ণ সংখ্যার মাঝেও কিছু সংখ্যা রয়েছে। পূর্ণ সংখ্যার মাঝেও কিছু সংখ্যা রয়েছে, সেগুলোকে আমরা বলতেছি কি ভগ্নাংশ। হ্যাঁ, ভগ্নাংশ। তুমি দেখো একটা নাম্বার লাইন আঁকলাম, এই নাম্বারে এটা 0, এটা হচ্ছে তোমার 1, এটা হচ্ছে তোমার 2। এখন দেখো আমি 1 এবং 0-র মাঝামাঝি একটা বিন্দু নিচ্ছি। এই বিন্দুটার মান কিন্তু 1/2, যেটাকে আমরা যদি এটা ভগ্নাংশ আকারে লিখেছি, দশমিক আকারে লিখলে হবে 0.5। বুঝছো? তাহলে আমরা এটাকে একটা সংখ্যা পাচ্ছি। এই সংখ্যাকে কিন্তু আমরা কি বলি, ভগ্নাংশ সংখ্যা। এই ভগ্নাংশ সংখ্যাকে আমরা দুই ভাগে প্রকাশ করতে পারি। ভগ্নাংশ সংখ্যাকে আমরা দুই ভাগে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ সংখ্যা, আরেকটা হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যা। এই যে এই হাফ, এটাই হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ সংখ্যা, আর এই যে 0.5 এটা হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ সংখ্যা। দুটোই ভগ্নাংশ কিন্তু রূপ আলাদা। একটা সাধারণ ভগ্নাংশ যেটাকে হর এবং লব দ্বারা প্রকাশ করা হয়, যে উপরে থাকে লব নিচে থাকে হর, এই আকারে প্রকাশ করা হয়, এটা হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ। আর যেটাকে দশমিক বিন্দুর সাহায্যে প্রকাশ করা হয় এটাকে কিন্তু কি বলা হয়, আমাদের দশমিক ভগ্নাংশ। তাহলে এখানে ব্যবহার করা হয় দশমিক বিন্দু ব্যবহার করে আমরা যে সংখ্যাটা লিখি সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। ঠিক আছে? তো এই ভগ্নাংশটাকে আমরা দুই ভাগে ভাগ করা শিখলাম, একটা সাধারণ ভগ্নাংশ
আর একটা আমাদের দশমিক ভগ্নাংশ। এখন এটাকে আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি। তো দেখো, আমরা একটা সংখ্যা রেখা পেয়েছি। এই সংখ্যা রেখায় 0, 1, 2 সহ অসীম পর্যন্ত ডান দিকেও বিস্তৃত, আবার এদিকে নেগেটিভ সংখ্যা নিলে -1, -2, এইভাবে বাঁ দিকে অসীম পর্যন্ত বিস্তৃত। তো এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার লাইন। পূর্ণ সংখ্যা বাদ দিয়েও যে সংখ্যাগুলো আমরা পাই সেটা হচ্ছে আমাদের কি সংখ্যা বলো দেখি? ভগ্নাংশের সংখ্যা। এই ভগ্নাংশটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম। একটাকে ভাগ করলাম সাধারণ ভগ্নাংশ, আর একটাকে ভাগ করেছি আমরা দশমিক ভগ্নাংশ। হ্যাঁ, যে সম্পর্কে তুমি জানলা, এই যে হাফ দ্বারা প্রকাশ করলাম, কারণ এই যে 1 এবং 2 এর অথবা 0 এবং 1 এর মাঝামাঝি যে বিন্দুটা রয়েছে, এই বিন্দুটাকে আমরা কিন্তু প্রকাশ করছি এই যে হাফ দিয়ে, যেটাকে আমরা 0.5 বলতেছি। তো এই যে হাফটাই হচ্ছে 1/2, এটাই হচ্ছে আমাদের দশমিক সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার জন্য আমরা কি ব্যবহার করি? লব এবং হরকে ব্যবহার করি। উপরে থেকে লব, নিচে থাকে হর। হ্যাঁ, এই কথাটা আমরা শিখেছি। নতুনভাবে আমি আবার দেখাচ্ছি একটু বিস্তারিতর জন্য। দশমিক ভগ্নাংশকে যে 0.5, এটাকে আমরা দশমিক ভগ্নাংশ বলতেছি। দশমিক ভগ্নাংশে তুমি জানো যে দশমিক বিন্দুকে ব্যবহার করা হয়। যে দশমিক বিন্দু, এটা ব্যবহার করেই কিন্তু আসলে দশমিক ভগ্নাংশ সংখ্যাটা লেখা হয়। তো দশমিক ভগ্নাংশর এটাই আমাদের কথা, এর বাহিরে আমাদের খুব বেশি জানার প্রয়োজন আপাতত নেই। হ্যাঁ, আমরা যখন মূলদ অমূলদ জানবো তখন একটু জানার বিষয় রয়েছে। এখন আমরা একটু সাধারণ ভগ্নাংশ নিয়ে আসতে চাই। এই সাধারণ ভগ্নাংশ হর এবং লব দ্বারা সৃষ্টি হয়। তাহলে লব ভাগ হর, এখানেও দেখো লব ভাগ হর। এটার ভিত্তিতে আমরা সাধারণ ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করতে পারি। লব এবং হরের এই ভিন্নতার কারণে দুইটা ভিন্নতা হয়। এক জায়গাতে আমরা দেখি এই হরটাকে বড়, লবটা হচ্ছে ছোট। আরেক জায়গাতে আমরা দেখতে পারি যে লব বড়, হর ছোট। এই বৈশিষ্ট্যের কারণে আমরা সাধারণ ভগ্নাংশটাকে দুই প্রকার বলতে পারি। ঠিক আছে, তোমাদেরকে উদাহরণ দেখাই। বললাম 3/4, এটা একটা ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ। কেন? কারণ হর এবং লব দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে তুমি দেখতে পাচ্ছ এটাকে সমান সমান আমরা লিখতে পারি লব, নিচে হচ্ছে হর। তুমি দেখতে পাচ্ছ 4 হচ্ছে আমাদের হর। এই হরটা কিন্তু বড়, কার থেকে বড়? 3 হচ্ছে আমাদের লব। তাহলে লবের চেয়ে হরটা বড়। তাহলে যদি হয়, তাহলে এই ধরনের সাধারণ ভগ্নাংশকে আমরা বলতে পারি প্রকৃত ভগ্নাংশ। এই ধরনের ভগ্নাংশকে আমরা কি বলবো দেখি? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে এটা, যেখানে আমাদের লব এবং হরের মধ্যে সম্পর্ক হচ্ছে হরটা বড়, লবটা ছোট। ঠিক আছে, যদি হয় হরটা যদি বড় হয়, লবটা যদি ছোট হয়, তাহলে সেই ভগ্নাংশকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। যদি এটা না হয়ে এই ক্ষেত্রে হয়, যেমন 4/3, এটা যদি হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা সমান সমান লিখতে পারি লব ভাগ হর। তুমি দেখতে পাচ্ছ 4 হচ্ছে আমাদের লব এবং 3 হচ্ছে আমাদের হর। এখানে লবটাই বড়, হরটা কিন্তু ছোট। সেক্ষেত্রে আমরা এই ভগ্নাংশকে আমরা বলতে পারি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। কেন অপ্রকৃত ভগ্নাংশ? কারণ প্রকৃত ভগ্নাংশের বিপরীত কথা এখানে বিদ্যমান। প্রকৃত ভগ্নাংশে আমাদের হরটাকে বড় হচ্ছে, কিন্তু এখানে হরটা ছোট হয়ে যাচ্ছে, যার কারণেই এটা প্রকৃত অর্থ থাকছে না, এটা থাকছে অপ্রকৃত ভগ্নাংশে। ঠিক আছে, তাহলে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে আমরা একটু ধারণা পেলাম। এখন
এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা আরেকটা রূপে লিখতে পারি। সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটা আসলে অপ্রকৃত ভগ্নাংশের একটা রূপ। ঠিক আছে, তুমি দেখো 4/3 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ হর ছোট, লবটা বড়। এটাকে তুমি যদি ভাগ আকারে লিখতে চাও তাহলে দেখো 3 তা উপরে আছে 4, তাহলে 3-এর সাথে আমাদের কি যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। এটা সমান সমান তুমি দেখতে পাচ্ছ উপরে রয়েছে 3 × 1/3 প্লাস 1/3। এই 3টা কিন্তু আমি বন্টন করে দিলাম উপরের দুইটা পদের সাথে, আর এই লাইন থেকে এখানে কিন্তু কমন নেওয়া, আর এখানে কিন্তু বন্টন করে দেওয়া। তারপরে তুমি দেখো 3 আর 3 কাটাকাটি যায়, থাকে 1 প্লাস 1/3। এই 1 প্লাস 1/3কেই আমরা যদি মিশ্র আকারে লিখি তাহলে 1 × 1/3। এটাই হচ্ছে আমাদের নির্ণীয় মিশ্র আকার। এইভাবে আসলে আমাদের মিশ্র আকারটা বের করতে হয়। মিশ্র আকার এটাকে কেন বলা হচ্ছে? কারণ তুমি দেখতে পাচ্ছ এখানে 1 রয়েছে, এই 1টা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা বা পূর্ণ সংখ্যা। এখানে আমাদের 1টা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর 1/3 রয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। তাহলে যেখানে পূর্ণ সংখ্যাও রয়েছে এবং ভগ্নাংশও রয়েছে, দুইটারই মিশ্রণ রয়েছে, এর জন্যই আমরা এটাকে বলি একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশে আমাদের কি থাকতেছে? মিশ্র ভগ্নাংশে আমাদের পূর্ণ সংখ্যাও থাকতেছে এবং ভগ্নাংশও থাকতেছে। এটা আমরা লিখতে পারি এখানে পূর্ণ সংখ্যা এবং এখানে থাকবে ভগ্নাংশ। এই দুইটা বিষয় একসাথে মিশ্রণ থাকার কারণেই আমরা এটাকে বলবো মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, আশা করি তোমরা ভগ্নাংশ সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে গেছো। এখন আমি তোমাদেরকে ভগ্নাংশের মাধ্যমে দুইটা গুরুত্বপূর্ণ সংখ্যার সেটকে আমরা শেখাবো। দেখো, ভগ্নাংশ হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে তুমি কি আকারে লিখতে পারো? লব বা হর আকারে লিখতে পারো। লব এবং হর কিন্তু মূলত ভাগ আকার। এটা লব ভাগ, এই যে হর, এটা কি আকার বলো দেখি? ভাগ আকার বা অনুপাত আকার বা ভগ্নাংশ আকার। তাহলে এটাকে আমরা কিন্তু 3টা নাম বলতে পারি। এটাকে বলতে পারি ভাগাকার, ঠিক আছে, বা অনুপাত আকার, সর্বশেষ হচ্ছে এটা একটা ভগ্নাংশ। এটা একটা কি? ভগ্নাংশ আকার। হ্যাঁ, আমরা এই ভগ্নাংশ আকার এটাই সবচেয়ে বেশি গুরুত্বের সাথে এখানে রাখবো। এখন দেখো, যদি কোনো একটা সংখ্যা নিলাম, ধরো এই সংখ্যার নাম হচ্ছে মূলদ সংখ্যা। ধরো একটা সংখ্যা নিয়েছি, এই সংখ্যার নাম হচ্ছে মূলদ সংখ্যা। এই সংখ্যাকে আমরা লব ভাগ হর বা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। কিন্তু এমন একটা সংখ্যা রয়েছে যেটাকে প্রকাশ করতে পারি না, তার জন্য সেটাকে বলি অমূলদ সংখ্যা, যেটাকে আমরা লব ভাগ হর বা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না, নট ইকুয়াল। তাহলে একটাকে আমরা হর বা লব বা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি, আরেকটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি না। এই যে দুইটা সংখ্যা তৈরি হলো, এই দুইটা সংখ্যা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে তুমি দেখতেছো এই দুইটা সংখ্যা কিসের ভিত্তিতে তৈরি হলো? কিন্তু ভগ্নাংশের ভিত্তিতে। ভগ্নাংশ
তাহলে কি, যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তারা মূলদ সংখ্যা, যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তারা হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে, এখন মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সম্পর্কে যদি আমরা ধারণা পেতে চাই তাহলে আমাদের আরেকটু আলোচনা বাড়াতে হচ্ছে। আপাতত তোমরা যে ধারণাটা পেয়েছো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে যাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি তাকে আমরা মূলদ সংখ্যা বলি, আর যাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না তাকে আমরা কি বলছি, অমূলদ সংখ্যা বলছি। এই যে আমরা মূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে বা লব বা হর আকারে প্রকাশ করতে পারি, তার জন্য এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। আর যাকে আমরা লব বা হর আকারে প্রকাশ করতে পারি না তাকে আমরা বলতেছি কি সংখ্যা, অমূলদ সংখ্যা। আমি আজকের আলোচনা এই পর্যন্তই রাখছি। আগামীতে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা পরবর্তী আলোচনায় আমরা পূর্ণাঙ্গভাবে করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।